যে গাজর আছে, আলুর বড়া এখনো মোটামুটি পোড়া। চলো খাওয়া দাওয়া। এই শুভ সকাল সবাইকে। চুলটা উঠে গেছে, ওরে বাবারে কি ঠান্ডা হাওয়া। কালকে জামা প্যান্ট সব কাচা হয়েছে, আমি কেচেছি, বর কেচেছে জ্যাকেট। ওরে বাপরে বাপ, ও কি হাওয়া দিচ্ছে দেখো, তোমাদের দেখাই। এত মোটা মোটা জামা প্যান্ট ওই দেখো দুলছে, দেখছো? তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, স্বর বেরোচ্ছে না ঠান্ডার চোটে। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, মানে রেকর্ড করা ঠান্ডা। ঠান্ডার জন্য সকালবেলা ছেলে বলছিল, মা এত ঠান্ডায় আর অত দূর আজকে পড়তে যাওয়াটা যেটা, সেটা অনেক দূর, মা যাবো কী করে? আর বর কাজ করছে একদম ঝিলের পাড়ে, যেখানে সে গেছিলাম আমি সেই ভোটের ওই কাগজ আনতে। একদম ঝিলের পাড়ে, একদম শেষ মাথায় কাজ করছে, ঝিলের হাওয়ায় ওর একবারে কনকন করছে, কাঁপছে ওর ভিতরটা। কিন্তু কনকন করুক আর কাপুক যাই করুক, কাজে তো যেতেই হবে। আমাদের তো আর ঘরে বসে খাওয়ার জীবন না, আর দিনও না যে ঘরে বসে খেতে পারবো। কনকনেতেই গেছে কাজে, বুঝেছো? ওইদিকে দাঁড়ালে প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই কিছু না। 10:30 পৌনে 11টা বাজে, বাধ্য হয়ে ভিডিওটা আপলোড দিতে এসেছি, কিছু করার নেই। পুরো কনকন করছে, বর যেখানে কাজ করছে কনকন করছে। বাড়ি থাকবে কি বাবা? বাড়ি থাকলে আমাদের সংসার চলবে না, এই হচ্ছে ব্যাপার। ওরে বাবা এত ঠান্ডা, ভাল লাগছে না রে বাবা রে বাবা। চলো দাঁড়িয়ে ভিডিওটা আগে আপলোড দিয়ে নি, কি দেখাতে পারবো আজকে ভিডিও নিজেও জানি না। হাতই তো বার করতে পারছি না, মানে চাদরের তলা দিয়ে। কানে এটা পেঁচিয়েছে, আর এই চাদরটা, আর ওই গোলাপি চাদরটা হচ্ছে কালকে কেচে দিয়েছি, ওটা বাইরে মেজে মেলা আছে বাবা। উফ, আজ রোদ্দুর উঠবে না, আর হাওয়াটা একবার জ্বালিয়ে দিচ্ছে মনে হয়, জানা হাত পা জ্বালা করছে ঠান্ডায়, প্রচুর ঠান্ডা লাগছে গো। জনশূন্য মানুষ আর কি, এখানে কেউ নেই, কারোর দেখা নেই, এতটা ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা লাগছে। ঠান্ডায় মানে একবারে কনকন করছে, এত কষ্ট করে মানে কি ইনকাম হয় ইউটিউব থেকে, মানে কি ইনকাম করতে পারি আমি, তোমাদের যদি আমি দেখাতে পারতাম, সেন্ট আমাকে দেয়, তাহলে তোমরা বিশ্বাস করতে যে এই পরিশ্রম করো না দি ভাই, তার থেকে তুমি ঘরে বসে থাকো। শিবানী তুমি এই পরিশ্রমটা করো না, তাই তুমি ঘরে বসো, দরকার পড়ে আমরা তোমার পাশে আছি। আমি যদি দেখাতে পারতাম। কালকে একটা ভিডিও থেকে আমি কি পেয়েছি জানো, মানে সকাল হলেই দেখা যায় যে কি তোমাকে দিচ্ছে ইনকামটা, মানে 1 টাকার একটা লজেস হবে না, বুঝেছো? আমার যারা কাছের মানুষ, যাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তাদের আমি দিয়ে পাঠাবো ছবিটা, যে দেখো কি ইনকাম করতে পারি এত পরিশ্রম করে। ধিৎকার চলে আসে না? ধিৎকার আসে না? এই ঠান্ডার মধ্যে কনকন করে ঘুরছি রাস্তাতে, ধিৎকার লাগে, ধিৎকার, বুঝেছো তো? মানে মনে হয় যে ছেড়ে দিই, যে করবো না, এতটাই রাগ ধরে। যে মানে মাস গেলে একটা রিচার্জের খরচা জোগাড় করতে পারি না, তো ভাবতে পারো, বলো? সবই কপাল। যাই যে খাচ্ছে সে গলা দিয়ে একদম পিছন উল্টে খাচ্ছে, আর যে পাচ্ছে না, তা সে মানে একটা লজেসের দামও পাচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেল ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি, বলো? আমার জ্বর এসে যাবে এই ঠান্ডায় দাঁড়ালে, তবুও দাঁড়িয়ে আছে। এমন রাগ হয়। আমার সাথে রোজই এটা হয় কিন্তু, জানো তো, যে আমি ভাবি এক কিছু রান্না করব, হয়ে যায় আর এক কিছু রান্না করা। এটা আমার সাথে হয় না তোমাদের সাথে? একটুখানি কমেন্ট করে জানিও তো। এখানে দেখতে পাচ্ছ বেগুনটা পোড়াতে নিয়েছি, তেল মাখিয়ে নিচ্ছি। আর আমি তো কানা বেগুন এনেছিলাম, তার মধ্যে থেকে বেছে নিয়ে আসি যাতে কানাটা বেশিটা না হয়। তো কানা বেগুন আর তা বেগুন পোড়া, তার সাথে টমেটো দেওয়া। আর ভেবেছিলাম লাউ ঘন্ট করবো আমার খাওয়ার জন্য, আর একটুখানি ফুলকপি কালকে মাছে না দিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটা দিয়ে পকোড়া করব। ও মা, লাউ ঘন্ট আর করতে ইচ্ছা করলো না, মনে হলো বেগুন পোড়া, টমেটো সেদ্ধ, এগুলো দিয়ে তো আমার খাওয়া যাবে, আলু সেদ্ধ দিয়ে। আর বেকার কার জন্য করবো, আর রাতের জন্য তো আলুর তরকারি করবো, সেই আলুর তরকারি দিয়ে আমি নাহলে একটু ভাত। এখন তো সোশ্যাল মিডিয়া ছেয়ে একজনের মানে কিছু মানে যে মানে জীবনটা বাদ দিতে চেয়ে সেরকম একটা ব্যাপার। তো আমি একটা কথাই মানে কি বলবো বলো তো, সবসময় মানুষ একতরফা বিচার বা একতরফার কথা শুনে ভাবনা চিন্তা করে। আমার মানে এরকম অনেক মানুষ আছে, অনেক মেয়েদের জীবনে আছে, যেখানে তারা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারে না, কিন্তু একটা কথা কি জানো, অনেক মেয়েদের জীবনে আছে যেখানে তাদের মানে বাপের বাড়ির লোকেরা কিন্তু তার মা বেশি অন্তত প্রচুর কিন্তু সেই বিষয়ে কিন্তু নাক গলায়, জানো তো? এটা অনেক বাড়িতে হয়ে থাকে কিন্তু। নাক গলানোটা, আমার কাছে কথা, মেয়ে বিয়ে দিয়েছো, সে বড় যথেষ্ট স্বাধীন আছে। হ্যাঁ, কোথায় আমি কথা বলবো? যেখানে জানবো আমার মেয়ে একদম সুখে নেই, শান্তিতে নেই, অশান্তি ভোগ করছে, সেখানে আমাকে তো কথা বলতেই হবে। কেন? সন্তান মানে সবসময় সন্তানই থাকে, বিয়ে দিয়ে দাও বা যাই করো না কেন।
তো সেখানে একটা কথা মানে এদের আমি বুঝে পাই না, মানুষ মানে এরা একটু কোনো কষ্ট পেলেই এরা হচ্ছে জীবন মানে তাদের কাছে ভারী হয়ে যায়। তারপরে কি বলতো, তারা কখনো সেই জিনিসটা রিয়ালাইজ করে না। অভাব দরিদ্রদের সবাই দেখে, সেখান থেকে যখন উঠে মানুষ বড় হয়, তাহলে আমরা কত সংঘর্ষ করে বেঁচে আছি বলো তো, আমাদের কতটা লড়াই করতে হচ্ছে। আগামী দিনেও কিন্তু আমাদের অনেক লড়াই করতে হবে। তার কারণ কি জানো, যে ছেলে আমি মানুষ করছি, জানি আমি খুব ভালো করে মানুষ করছি, তোমরা জানি না কজন মানে কি বলবে যে হ্যাঁ শিবানী ঠিক বলছে, ছেলে আমার ভালো, ছেলে দেখবে আমাকে বা ছেলে ভালোবাসবে, স্বাভাবিক কথা। আমার ছেলে বিয়ে করবে, সংসার করবে, এবার সেখানে ওর সামর্থ্যর যদি বাইরে হয়ে যায় বাবা মাকে দেখা, বা ওর মানে কি তার ওয়াইফ যদি অশান্তি করে যে তোমার বাবা মাকে তুমি এক জায়গায় রাখতে পারবে না, তাহলে সেখানে আমার ছেলের জীবনটা দুষ্কর হবে। তখন আমি মা হয়ে কি করব, তখন তো অবশ্যই বলবো না যে বাবা তুই তাহলে তোর মতো থাক। তাহলে আমাদের জীবনটা ভাবো তো কতটা সংঘর্ষের মধ্যে, আমরা আগের দিনগুলো কিভাবে কাটাবো এই সবসময় নানা রকম ভাবি। হ্যাঁ, আবার হতে পারে যে খুব ভালো হলো, বৌমাও খুব ভালো হলো, সবাই যে খারাপ তা কিন্তু না, বৌমাও খুব ভালো হলো, ছেলে আমার ভালো আছে তোমরা জানো, তো আমার কপাল আরও ভালো হলো, বুড়ো বয়সটা খুব সুখের কাটলো, কোনোটাই হতে পারে। বসেছি মুড়ি খেতে, ছেলে খাবে, কিছু নেই আজকে, তো গাজর ছিল, যে গাজর আর চানাচুর। এখন কটা বাজে জানো, বেলা 1:30 পৌনে 2 বাজে। লঙ্কা এখানে আছে, তো উপরে উঠে যাও, উপরে উঠে যাও। তো এই যে এত খিদে পেয়েছে, রাগ করে সারাদিন মানে রাগ করে খাইনি, সারা রাত ঘুমাতে পারছি না, দিনও ঘুমাতে পারছি না, সারা রাত ছুঁচো, প্রায় 5-6টা ছুঁচো মিলে ঘরে এত উৎপাত করছে, তেমনই গন্ধে ভর্তি। আমার বরমাসে তো ঘুমালে ওর কোনো হুঁশ থাকে না। ছেলেও ঘুমিয়ে পড়ছে, আমি বসে থাকছি, টমেটো নেই, দাঁড়াও, আমি হ্যাঁ করে বসে ঘর পাহারা দিচ্ছে, বুঝতে পেরেছ? কি বলবো বলো বাবা, তার মধ্যে এইখানে এত যন্ত্রণা হয়েছে, মনে হচ্ছে খিচ লেগেছে, না পারছি নড়তে চড়তে, না ঘাড় ঘোরাতে, না হাত তুলতে, না ক্যামেরা ধরতে, যে ক্যামেরা ভিডিওটা করব। এবার এখানে এরা হাতে সাপোর্ট দিয়ে তারপরে ধরতে হচ্ছে। বেগুন পুড়িয়েছি, দেখো দেখাই, বেগুন পুড়িয়ে নিয়েছি, আর ওখানে কুকারের মধ্যে বসিয়েছি হচ্ছে আলু, ভাতে আলু দিইনি কেন, আলুটা যাবে গলে, ভাতটা যাবে গলে, সেজন্য। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি ফুলকপি ছিল, এই যে কেটেছি, ফুলকপিটা হচ্ছে পকোড়া করব, সেজন্য ছেলেকে বললাম যে ওইটুকুতে তো হবে না, কি করব? ছেলে বললো তাহলে আমার জন্য আলু করে দাও। কাঠ খুলে গেছে, আগে লাগাও না ভেঙে পড়বে চোখে, ওটা কোনো রকম সাপোর্ট করে দাও, নাহলে ওখান থেকে উঠবে, ফট করে ভেঙে চোখে ঢুকে যাবে। এই আলুটা ছেলের জন্য পকোড়া করব। আর ভাবছিলাম লাউটা ঘন্ট করবো, একটু তো ভাবছি লাউ ঘন্ট করবো না, কালকে একটু লাউ ডাল করব। কালকে বাজার যাবো ভেবেছিলাম, তো কালকে বুধবার, কাল আর বাজার যাবো না, কালকে লাউ ডাল, একটা বেগুন আছে ভাজবো, আলু সেদ্ধ দেবো, আর একটু মাছ টাছ আনবো, অর্ধেক বাঁধাকপি আছে, পরশুদিন করবো ওখানে, আর একটু লাউ রেখে দেবো, পরশুদিন দেখা যাবে, বুঝেছো? হচ্ছে ব্যাপার। ছেলে মুড়ি দিয়েছে, চানাচুর নিয়েছে, চানাচুরটা 1 সপ্তাহ গেল না, শেষ হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এখন বসাবো, একটু আলু সেদ্ধ করেছি, দেখি আলুর দম করবো, আজ নিরামিষ তো, আলুর দম করবো। কি আলু দিয়ে? হ্যাঁ, নামাতেই তো পাচ্ছি না, হাঁড়িটা ধরতেই তো পাচ্ছি না। আর বেগুন পুড়িয়েছি, এখানে জলে ভিজিয়েছি, বেগুনটা ছাড়াবো। উফ, তারা গো, আমাদের বসে থাকলে আমাদের করে দেওয়ার মানুষ, বর বাড়ি আসবে তারপরে করবো, খাবো, ঠান্ডাতে ওরও তো কষ্ট হয়, সেরকম করতে পারি না গো, চোখে দেখে ওরকম চোখ বন্ধ করে থাকতে পারবো না, বরের কষ্টটা দেখতে পাবো না, সেও পারি না, নিজের যত কষ্ট হোক না কেন করে নিতে পারি। দেখুন না আমাদের কতটা কষ্ট হচ্ছে, একটা জায়গা চাকা মতো ব্যথা হচ্ছে, কিন্তু রেখে দিলে এসে বর এসে করবে,
কিন্তু ওই যে ওর যে এত ঠান্ডায় কাজ করে এসে এত কষ্ট হবে, তারপরে আবার এসে এই রান্না করবে, সেটা আমি খাবো। সেটা খেতে যদি আমার কষ্ট না হয়, তাহলে আমার সংসারের কাজটা করতেও কিন্তু আমার কষ্ট হবে না। সেটাও আস্তে সুস্তে করে নেবো, মনে হয় বেশি রান্না করি অন্যদিন, নাহলে কম রান্না করবো। করবো তো, অন্যদিন বেশি করি, আজকে কম করবো, বুঝেছো? যে কম রান্না করছি, রাতে আর এই ঠান্ডার মধ্যে তরকারি করবো না, যে এবেলাই করে নেবো, ভাতেও খেয়ে নেবো আমি, কেন বর খাবে না, ছেলেও খেয়ে নেবে। রাতেরটা রাতে আর করতে লাগবে না, শুধু রুটি করবো, শীতকাল তো, নষ্ট হবে না। বেসন আমাকে দেবে বাবা। বসে পড়েছি এখানে, দেখতে পাচ্ছ এই যে পকোড়া করতে আর কি, আর পকোড়া করছি আর বরের সাথে সেই কথা নিয়ে আলোচনাও করছিলাম। বরমশাই যেহেতু চলে এসেছে, তো আমার কাছে কথা যে আমি কাউকে সাপোর্ট করি না, কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না। একটাই কথা বলতে চাই যে জীবন খুব দামি জিনিস। তুমি যে মায়ের কথা, মাকে ছাড়তে হবে ভেবে এই জিনিসটা করেছো, অন্তত সেই মায়ের কথাও তো তুমি ভাবলে না, তাহলে তুমি স্বার্থপর হলে। তোমার যদি না ভালো লাগতো, তুমি সেই সংসারটা ছেড়ে সেই মানুষটাকে ভালোবাসো, ঠিক আছে, তুমি অন্য জায়গায় সংসার করতে না, সে মানুষটাকে সারা জীবন ভালোবেসে থাকতে, তোমার মা বাবাকে নিয়ে থাকতে, ভাইকে নিয়ে থাকতে, সেই জীবনটা থেকে বেরিয়ে আসতে পারতে। জীবনটা এত ভারী করে দিও না যে জীবনটা ত্যাগ করতে হয়। বড়াগুলো এখানে দিয়েছি ভাজতে, দেখতে পাচ্ছ, আলুরও দিয়েছি, চাল গুঁড়ি আর বেসন দিয়ে করেছি এটা, আর কতটা তেল দেখতে পাচ্ছ। আর এখানে আলু দিয়েছি, এই শুকনো লঙ্কা ভেজে মাখবো, আর কাঁচা টমেটো আর বেগুন পোড়া মাখবো। আলুর দমটা এখন আর করলাম না, বেকার, ওরা খাবে না, থাকবে, রাতেই করব। টমেটো দেখো সব বার করে রেখেছি, কিন্তু এখন করব না, রাতে গরম গরম আলুর দম আর রুটি করব। গরম গরম খেতে মজাই সেই। শীতকালে তোমার ভাত অত ভালো লাগে না, রুটি ঠিক আছে বাবা। শীতের মধ্যে ঠান্ডা তো আমরা খাই না, ধরো ভাতটা গরমই থাকে। এখন তো এত বেলায় ভাত করি, কারণ কালকে যেমন ছেলেকে একটু মাছ ভাত দিয়েছিলাম, বলছে মা ভাত কি ঠান্ডা গো, তো ঠান্ডা ভাত খাই না, খেতে পারবো না বাবা, দুপুরবেলা খাবো দুটো ভাত, তা যদি আবার গরম না হয়, তা এত ঠান্ডাতে। খিচুড়ি করলে আজ ভালো হতো, কিন্তু আজ খিচুড়ি করলে কেউ আমাকে বকাবকি করতো। চলো হোক। বসে পড়েছি এখানে, দেখতে পাচ্ছ, এখানে বেগুন পোড়া মাখতে আর আলু সেদ্ধ মাখতে। আর আলু সেদ্ধ মাখতে আমি একদম ভালোবাসি না, নতুন আলু পুরো ডিম ডিম হয়ে থাকে। আর আজকে মানে রাগ হয়ে যাচ্ছে না কি হচ্ছে আমি বুঝতেও পারছি না। মানে কি বলতো, যখন এই দেখি না যে নার্ভের, তখন একটুখানি কী হয় বলো তো, বেশ মাথাটা বেশ চারা চারা দিয়ে ওঠে। দুদিন ধরে প্রেশারটাও বাড়ছে একটুখানি, তো যাকগে, তো বরের সাথে এখানে কথাই বলছিলাম। আর মন মেজাজ সত্যি বলতে আমার ভালো লাগে না, জানো, যখন কারোর এরকম শুনি বা দেখি না, তখন কিন্তু ভালো লাগে না। আজকে হয়তো তোমাদেরও হয়তো ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমার সারা দিন মাথার মধ্যে শুধু ওইটাই ঘুরে যাচ্ছে, জানো, ওইটাই, যে একটা মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে। মানে আমি আজকে যে কথাগুলোই বলতে নিয়েছি, সেগুলো আমার পুরোই একদম রাগ থেকে, জানো তো। আমি আমার সন্তানকে দিয়ে বুঝি একটা মা কত কষ্ট করে, পয়সা থাক, অভাব থাক, দুঃখ থাক, যাই থাক, একটা সন্তান যখন এই পৃথিবীতে আলো দেখাতে হয়, তখন সেই মাটাকে প্রচুর কষ্ট করতে হয়। সেই সন্তানরা কেন তার মায়ের কথা ভাবে না, কেন তার বাবার কথা ভাবে না বলো তো? অন্য আরও যারা আছে, তারা দুদিন হয়তো কান্নাকাটি করবে, করে হয়তো সব ভুলে যাবে, কিন্তু বাবা মা কখনোই ভুলবে না, বাবা মা কোনো দিনই ভুলতে পারবে না। আজকে যে মেয়েটা এরকম করেছে, তার স্বামীও হয়তো দুদিন পরে ভুলে গিয়ে অন্য জায়গায় সংসার পেতে নেবে, করে নেবে, তো তার জন্য জীবনটা নষ্ট করতে গেল, কিন্তু তার মা কিন্তু সারা জীবন কান্নাকাটি করবে, তাই না? তো আমার এটাই বলার আছে, কোনো সন্তান যেন এই রকম করো না তোমরা, জানো তো, একবার অন্তত সেই মা বাবার কথাটা ভেবো, যারা তোমাকে কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাদের জন্য যারা এত কষ্ট করেছে জীবনে, হয়তো অনেক আনন্দ সুখ যেগুলো তারা কিন্তু মানে পূরণ করেনি, এরম অনেক আনন্দ আছে যেটা আমি আমার ছেলের জন্যও করি না, বুঝেছো? যেমন অনেক কিছু আছে যেগুলো আমার চাই, ইচ্ছা করে, কিন্তু আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু পূরণ করি না বা করতে পারি না। তো সেহেতু তোমরাও খুব ভালো থেকো, এটাই বলবো। আর সবাই একটুখানি মানে এই ভুল সিদ্ধান্ত, ভুল পথে কেউ যেও না। মানে মানুষের মাথা উঁচু করে বাঁচো। কোনো সম্পর্ক যদি ভালো না থাকে, ভালো না লাগে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। আর একটা সম্পর্ক তৈরি করতে গেলে সেখানে অহংকারটাকে ত্যাগ দাও, তাহলেই দেখবে সম্পর্কগুলো কিন্তু খুব সুন্দর আর মধুর আর অনেক শান্তির হবে। তো দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা, এই যে গরম গরম ভাত, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি, আর ফুলকপির বড়া আর আলুর বড়া। আর আলুর বড়া এখনও কড়াইতে হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না। যে বেগুন আর কাঁচা টমেটো পোড়া মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, আজকে তো পেঁয়াজ খাবো না। আর এই যে বড়াটা ভাজা হয়েছে, যা লাইটও চলে গেল ফ্লাশ। আর এই যে আলু মাখা। চলো
খাওয়া দাওয়া দিয়ে নি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আজ প্রচুর ঠান্ডা তো সেই জন্য এইটাই বানালাম। আমি ভাত খেতে বসেছি, বর রেখে গেছে আর ছেলে রেখে গেছে কতগুলো বড়া, কিন্তু আমি একটাও বড়া খাবো না, আমার ভাল লাগছে না। আর এখানে ভাতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ শুকনো ভাত। আজকে ছেলে বলছিল মা ঘি নেই, আমি বললাম না বাবা ঘি নেই। আমার চোখটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো আমি একটা কোনো মানে সিরিয়াস ব্যাপার সারাদিন ভাবনা চিন্তা করলে না, তখন কোনো কথা বলতে গেলে আমার চোখটা কিন্তু ঠিক এরকমই হয় আর কি। বড় খেয়ে দিয়ে চলে এসেছে, তাই বলছে এখন বাসন মাজবো কি মাজবো না। তো বর বললো যে না মাজতে হবে না তোমার। আর আমার হঠাৎ কাঁধের ব্যথাটা আস্তে 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 বাড়ছে, যে আমি হাত নেড়ে ভাতটা খাবো তাতেও কষ্ট হচ্ছে। ছেলেকে বলছি বাবা তুই খাই দিবি, ছেলে বলছে আমি খাই দিতে পারো, আমি খাওয়ালে তুমি খেতে পারবে। তো সেই কথাই হচ্ছে, বলছি তোকে তো আমি খাইয়ে দিই, তা তুই আমাকে কেন খাই দিবি না। তো ওই জন্যে তারপরে চলে এসেছি এখানে বাসন মাজতে। আর বর এসে গেছে ক্যামেরা ধরতে, বরকে বললাম সাবান এখানে নেই। বরমশাইকে বললাম একটু সাবানটা নিয়ে এসে দাও, বরমশাই বললো ঠিক আছে তুমি বাসন মাজে এখান থেকে, চলো আমি নিয়ে এসে এখানে রেখে দেবো। সত্যি কথা বলতে এত সুন্দর কেয়ারিং। তো তোমরা অনেকেই বলতে পারো যে নিজে একটা ভালো স্বামী পেয়েছো তো তাই পরের অন্য মেয়ের কষ্ট না, আমি সবার কষ্টই বুঝি, কোনো মেয়ের কষ্ট যে কম তা কিন্তু আমি বলি না। আমার কাছে কথা কি, যতই কষ্ট আসুক না কেন জীবনটা ত্যাগ করার কথা ভাবা উচিত না, কেন তার বাবা মা তো অনেক কষ্ট করেছে তাই না, সেই জন্যেই। তো সম্মতি হয়তো সবাই হবে না, সবার মতের সাথে সবার মিল হয় না। তো যাকগে, সেটা যার যার ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত আছে আর কি। তো সবাই থেকো পাশে, সাথে থেকো আর ভালোবাসা দিও। সন্ধ্যা বন্ধুরা, আমার টিপ উঠে হতে চলে গেছে দেখো, যা এখন ঘুম থেকে উঠে দেখছি টিপ নাই। তো যাকগে, কালকে পড়বো, আজকে আর পড়বো না। চাটা খাওয়া গেছে, রাত 8টা বাজে, ভিডিও এখনো এডিট করতে পারিনি, কিছু ভিডিও পোস্ট করছি। রাতে রান্না আছে, রুটি আছে, তরকারি আছে। আর এই পাশে তো ডান হাত মানে প্রচণ্ড ওই কাঁধে মানে একটা গোল, একটা এত বড় গোল ধরে আমার ব্যথা করছে, ঘাড়ও নাড়াতে পারছি না, কথাও বলতে পারছি না, হাত এ দেখো প্রচণ্ড লাগছে, জানি না কেন। পাশের বাড়ি কাকিমা বললো ঠান্ডায়, শিবানী তোমার ঠান্ডাতে হচ্ছে। তো যাকে ঠান্ডা পড়লেও কি, কাজ তো করতেই হবে, কাজ না করে তার বসে থাকা যাবে না, বসে থাকলে কি করে চলবে বলো। আর আমি কাজ আমার মানে আমার যেটা কাজ সেটা আমার ঠান্ডা পড়ুক আর গরম, আমি ঠিক আমার টাইম মতো করি। সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুবভাবে প্রচলিত হচ্ছে, যদিও ভিডিওটা কালকে যাবে না, পরশু দিন যাবে। তো এখন মোটামুটি সবাই দেখে নিয়েছো, ফেসবুকেও আমাকে একজন কমেন্ট করছিল যে তুমি ওই বিষয়ে ভিডিও করোনি, করলে বা তোমার তো ভিউজ নেই, তুমি ভাইরাল হয়ে যাবে। তো সত্যি বলতে আমি এরকম মানে মন মানসিকতা রাখি না যে কারোর খারাপ সময় তার ভিডিও করব। আমি আমার নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করতে ভালোবাসি। তবে একটা জিনিস খুব আসছে হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট বলো বা ভিডিও বলো, যে মেয়েটা লাইভ করার পর এরকম একটা জিনিস করেছে নিজের জীবনকে মানে ত্যাগ দেওয়ার জন্যে। বলছে মানে তার হাজব্যান্ড আর কি, এরকম নাম নিতে চাইছি না আমি। তো আমি ইউটিউবেও এসছে, এটা হয়েছে ইউটিউবেও, ওনার তো ওরা বড় বড় সেলিব্রিটি তো তাই। তো আমি একটা কথাই জানি, মানে আমি কারোর উদ্দেশ্যে বা কোনো মহিলার উদ্দেশ্যে বা কোনো পুরুষের কারোর উদ্দেশ্যে আমি এই কথাটা কথা বলছি না। একটা মেয়ের লাইফে যখন বা একটা স্বামী স্ত্রীর জীবনে যখন তার স্বামীর মা বাবা কোনো কথা বলে বা কিছু বলে, তখন সেই বউ বা মেয়ে মেনে নিতে পারে না, বলে যে শাশুড়ি নাক গলাচ্ছে, বা তার বাপের বাড়ির লোক বলে যে শান্তিতে ঘর করতে দেবে না, তাই জন্যে বলে আমার মেয়েকে টর্চার করছে, এরকম নানা রকমের এখনকার দিনে হয়। কিন্তু যখন একটা মেয়ের মা তার মেয়ের সংসারে নাক গলায়, তখন সেটা কি করে ভালো হয় আমাকে একটু কেউ বলবে? হ্যাঁ, এর মাকে অপশান করেছে যে মা থাকবে না সংসার, নিশ্চয়ই সেই পরিমাণে মা নাই কথা বলতো বা যাই হোক। কেউ নর্মাল যাতায়াত করলে মেয়েটার সঙ্গে সারাক্ষণ নাকি মা থাকতো, ওর যেহেতু পার্সোনাল ম্যানেজার নেই। তো আমি একটা কথাই বলি, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে ঢুকতেও চাই না, আর ব্যক্তিগত বিষয়ে আমি থাকতেও চাই না। যখনই একটা মেয়ের সংসারের ভিতর না তার মা অতিরিক্ত সময়ের থেকে বেশি নাক গলায়, তখন সে সংসারটা এমনিই চলে যায়। কেন, তার মেয়ের কাছে তার মায়ের কাছে তার সন্তানের কখনো কোনো, এটা সব পৃথিবীর সব বাবা মার ক্ষেত্রে হয়, কখনো কিন্তু দোষ তারা দেখতে পায় না। এরকম প্রচুর মানুষ আছে। এখন যেহেতু আইন সিদ্ধ মেয়েদের উপরে, ঘরে বসে হাজব্যান্ড থাকতেও যদি ভালোবাসা করে, এক ধমকি, থানা করব, পুলিশ করব,
নারী নির্যাতনে কেস করব, অনেক বাড়ির পুরুষ আছে যেটা ভয় পেয়ে যায়, মেনে নেয়। আমি এই ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটেছে তার উদাহরণে আমি এই কথাটা বলছি। সবসময় যে নারী অবলা এ কথা ভাবার কোনো কারণ নেই। নারী কিন্তু সবসময় অবলা হয় না, তারা তাদের নিজস্ব, হ্যাঁ, অনেকে দুর্বল হয়ে পড়ে সংসারের প্রতি। আর একটা সংসার করতে গেলে না দুদিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট লাগে। দেখো, কেউ খেতে পড়তে শুধু আসে না সংসার করতে, মানুষ একে অপরের সাথে ভালো থাকতে, হ্যাঁ, আমাদের মতো ঘরে ঘোরা বেড়ানো, দামি দামি গিফট, এগুলো হয়তো নেই, কিন্তু আমরা একটা মানসিক দিক দিয়ে একটা শান্তি আছে। আমি কোনো মেয়ে বা কোনো পুরুষ বা কোনো মানে কোনো পরিবারের ক্ষেত্রে কথাটা বলছি না, কথাটা বলছি একটা নর্মালি, যে দুজনকেই অহংকার ত্যাগ দিতে হয়, জানো তো, আর দুজনকেই মানাতে হয়। সেক্ষেত্রে মেয়েদের হয়তো একটু বেশি মানাতে হয়, পুরুষদের একটু কম। এবার বলবে কেন মেয়েরা কম বেশি মানাবে? মেয়েরা কেন বেশি মানাবে? একটা, যেমন একটা মেয়ে জন্ম দিতে পারে একটা সন্তানকে, সে মাতৃত্বটা উপভোগ করতে পারে, মাতৃত্বটা যে কষ্ট আছে তারপরে সে আনন্দ আছে, সেটা কিন্তু একটা পুরুষ পারে না। পারে কি? কখনোই পারে না। তো এই জন্য ভগবান একটু হলেও ডিফারেন্ট তৈরি করেছে এই জিনিসটা। সেই রকমই বাস্তব জীবন। যদি অহংকারের ইগোর লড়াই থাকে না, কখনো সেখানে সংসার সুন্দর হবে না। আমাদের মতো ঘর, তারা তাদের অপশান বেছে নিতে বলেছে বলে তারা ওই পথটা বেছে নিয়েছে। আমাদের মতো ঘরে এসে লড়াই করে বেঁচে থাকতে দেখো। এই যে আমার জমি চলে গিয়ে আমরা কি অট্টালিকায় বাস করি না, কত কিছু দিয়ে আমরা লড়াই করে বাস করি। যখন আমি ভিডিও করতে এসেছি সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ আছে তারা নিজের বউকে কিন্তু কন্ট্রোল করতে পারে না, তারা কিন্তু আমার উপরে কমেন্ট করে, আমাকেই মানে কথা শোনানো যে শুরু করেছে, হচ্ছে, হবে। কিন্তু সেটাই হচ্ছে সমাজ, বুঝেছো? তোমাকে ঘর বার দুদিকেই সমানভাবে তাল দিয়ে চলতে হবে। তোমাকে নিজেকে নিজের জায়গা তৈরি করতে হবে। তোমার ওই জায়গাটা ভালো লাগছিল না, তুমি ছেড়ে দিতে চলে আসতে। আর এখন তো ডিভোর্স তো ঘরে ঘরে, এটা কোনো মানে নেই, মানে একটু কিছু বনিবনা হচ্ছে না, ডিভোর্স। শুধু একটা কথা, মনের মিল হচ্ছে না। মানুষ মনের মিল হয় কি করে সেটাই বুঝি না। মনের মিল হয় কি করে সেটাই আমি বুঝতে পারি না। সব কথার একটাই কথা, মনের মিল। এই যে এই সব চক্রবিহুর মধ্যে একটা সন্তান যাদের আমরা পৃথিবীতে আনি, তাদের যে কতটা জীবনের মানে প্রতি কষ্ট এসে যায় না। বাবাকে কিছু বলতে পারে না, মাকে কিছু বলতে পারে না, কখনো মাকে কাছে পায় তো বাবাকে কাছে পায় না। এবার বলবে তাদের জন্যেই তো আমরা এই মানে কি ঘরে মা বা কাজে চলে যায়, বাবা যায়, কিন্তু সেই বাচ্চাটা সারা দিন যে ঘরে একাকিত্বর মধ্যে কাটায় না, সেটা যে তার কাছে কতটা যে কষ্টের, এটা যেসব বাচ্চারা থাকে তারাই জানে। তো সংসার করতে গেলে দুই তরফের কিন্তু অহংকারটা ভুলে যেতে হয়, জানো তো। আমি সেই মেয়েটার ক্ষেত্রেও বলছি না, সে পুরুষের ক্ষেত্রেও বলছি না। আমার কাছে কথা, যখন আমার শ্বশুর শাশুড়ি নাক গলালে আমার ভালো লাগবে না, নিশ্চয়ই আমার বরেরও তার শ্বশুর শাশুড়ি নাক গলালে ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। তাহলে সেটাই আমাকে বুঝতে হবে, মানাতে হবে। আমার ভালো নাই লাগতে পারে, আমি আলাদা থাকবো, সেপারেশনে থাকবো, এরকম কেন? তাহলে তুমি কাকে ভালোবাসলে? যে মাকে ভালোবাসো বললে জীবন থেকে আমার ভালো নেই, তা সে মায়ের কথাও তো তুমি ভাবলে না, যে আমার মা কষ্ট পাবে, মাকে মানে লোকে 10টা কথা বলবে, আমি যদি চলে যাই তখন লোকে খারাপ বলবে। সেটা তো ভাবা উচিত ছিল, তাই না? ভালো না লাগে সেখান থেকে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো, কিন্তু সেই সম্পর্কের মধ্যে থেকে নানা রকমের কাচালি অশান্তি করার কোনো দরকার নেই। আমরা এক তরফের কথা শুনে বিচার করে নিই, আর এক তরফের কথা শুনিই না। আজকে মেয়েটার কথা শুনে আমরা বলছি হ্যাঁ ছেলেটা খুব খারাপ, এরম, কিন্তু ছেলের পক্ষ থেকেও কিছু শুনতে গেলে হয়তো মেয়ের দিকেও কোনো কিছু বেরোবে, কোনো না কোনো অপশান, কোনো না কোনো খারাপ কিছু বা কোনো কিছু আছে, বেরোবে। তাই সেক্ষেত্রে জীবনটা বড় দামি জিনিস, কেউ হেলায় হারিও না, সংঘর্ষ করে লড়াই করে বাঁচো। সব কিছু পেয়ে গেলে হারাতে ততটাই কষ্ট, আবার সব কিছু হারিয়ে তার পাওয়ার আনন্দটাই আলাদা। তো সংসার করতে গেলে এরকম সামান্য ছোটোখাটো জিনিস হয়েই থাকে, সেই নিয়ে তার জন্য জীবনকে ত্যাগ করো না। বর রুটি তরকারি দুটোই করে নেবে বলছিল, মানে ডান হাতের এই জায়গায় নাড়তে পারছি না, এখন বর্তমানে এটা ফুলের ট্যাপ হয়ে গেছে। বর বললো তুমি যাও গিয়ে সব, আমি করে নিচ্ছি। তুমি আটাটা মাখো, আমি তরকারিটা বসাই। তো ওর রুটি, আমি তরকারি বসিয়ে রুটিটা করে নেবো। ও বেলতে বেলে, সে আমাকে বেলে খাইয়েছে, তো যখন ও বেলতে পারে, কিন্তু বেচারা বেলতে গেলে, একটা রুটি বেলতে গেলে অনেক সময়।
ওই জন্য বলো আমি আস্তে আস্তে বেলে দেবো, তুমি ছেঁকে নাও, আমি তো এরকম ঘোরাতে পারছি না, তুমি ছেঁকে নাও। তো বললো ঠিক, ও বললো তুমি গিয়ে শোও না, আমি আস্তে আস্তে যতক্ষণ লাগবে আমি করবো, দরকার নেই। ওরও তো কষ্ট, সারাদিন বাইরে আজকে একদম ইসের সামনে কাজ করেছে, ঝিলের সামনে, ঝিলের সামনে কাজ করেছে, ঠান্ডা হাওয়ায় আমরাই ঘরে টিকতে পারছি না। এখানে বসেছি মনে হয় কন কন করে হাওয়া আসছে। এটা দাও তো, আস্তে আস্তে দেবে, জল পড়ে সব ঢেলে দিও না, হাতে তুলে দাও, তো জল ছেলে জল পড়বে। ঠান্ডা হাওয়ায় কাজ করেছে, ওরই এমনিতেই গা হাত পা ব্যথা। আমার এইখানটা জয়েন্ট এতটা। সামনে বাড়ি কাকিমা বললো 4 দিন ধরে কাকিমা বিছনা দিয়ে উঠতে পারেনি, মেয়ের বাড়ি চলে গেছিল। কি করছে তুমি? হাতে আটকে যাচ্ছে, কি করে? হাতে আটকে ছাড়িয়ে গেছো ভালো করে। দেখ বাপি, বাপি সবাই কি বলো? ওই দেখ দুটো আলু খালা দিতে, দেখ সামান্য দিতে বলে আলু বলে, রান্না কি করবো বলতো? কি হয়েছে? দুটো আলু কেন ফেলেছে? হাতে আটকে গেছে, হাত দিয়ে পড়ে গেছে। রান্না কি করে করতে? ওইটুকু মুদিখানা জিনিস কেন? বন্ধুরা আমার বর রুটি করেছে, দেখো মানে ওই ওই বেলনিটাতে আর জায়গা নেই, যদি জায়গা থাকতো ওটা আরো বড় করতো। আর গোল্লা বানিয়েছে এক একটা এরকম গোদা গোদা। তাই বলছি এরকম একটা, যে একটু আগে তোমাদের বললাম না যে কার দোষ কার গুণ জানি না, একটা মেয়ের জীবনে একটা এরকম হাজবেন্ড হওয়া দরকার, যে অহংকার না, একে অপরের সংসার কাজ করা, একটা সংসারকে সুখের করার জন্য দুজনকেই অহংকার ত্যাগ করে আগিয়ে যেতে হয়, তাহলেই সংসার সুখের হয়। বুঝেছে? যে আমার কষ্ট হচ্ছে, সে কষ্টটা দেখে ওই যে করছে, যেমনই পারুক, বেকা চূড়া যেমনই পারুক, যে এদিকে পাতলা হয়েছে এদিকে মোটা হয়েছে, যেমনই পারুক করছে, তো চেষ্টা তো করছে। ওই জন্য বলছি অনেক মারা আছে যাদের মেয়েদের সংসারে একটু সময়ের থেকে বেশি নাক গলায়, আবার অনেক পরিবার আছে যারা হচ্ছে বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখলে মনে করে তার মানে খুব মানে মাথা বিগড়ে যাবে বা কিছু বা খারাপ হয়ে যাবে, তারা সে শুধু আমাদের হয়ে থাকবে এরকম। এই মন মানসিকতা দুটো পরিবারকেই বদলাতে হবে, মাকেও একটুখানি বুঝতে হবে মেয়ে বিয়ে দিয়েছি, সেই সাথে তাকে সংসার করতে দিয়েছি, আর শ্বশুর বাড়িকেও বুঝতে হবে যে একটা মেয়ে পরের বাড়ি থেকে এসছে আমাদের কাছে আপন করে নেওয়া, তার সুখ দুঃখ দেখা, তার ভালো মন্দ দেখা, দুটোই। বুঝেছো? চলো, আমার বড় একদম পুরো বড় বড়, মানে আরো বড় হলে করতো, আজকাল একসাথে ছেঁকা যাবে না। বড় থালার মতন রুটি, মানে আমার মুখের থেকে বড় বড় রুটি বানিয়েছে। দেখো নিজেই 4টে রুটি খায়, এই যে রুটি রেখে দিয়ে গেল একটা, যেই বলেছি সকালে চা দিয়ে খেয়ে যাবে, বলছে না বাবা তাহলে আমি এখন জোর করে চাপাচাপি করে খেয়ে নি, খেলো না। বুঝেছো? আর এই যে ছেলেও দেখা, ছেলেও একটা রুটি খাবে না, বুঝতে পেরেছো? ও বলছে যে আমি একটা রুটি খাবো না, আমার রেখে দে। তা বললাম তাহলে আমি এত রুটি কি করব, আমার তো কাঁধে ব্যথা করছে। তো বললো খাও, কিন্তু এই দেখো তরকারিটা ভালো খেয়েছে, 1 বাটি ভরে তরকারি দিয়েছিলাম, সবটাই খেয়ে নিয়েছে। কিন্তু এই যে দেখো থালার মতো বড় বড়, এটা আমার মুখের থেকে বড় বড় রুটি বানিয়েছে আমার বর, আর নিজে রুটি বানিয়ে নিজেই হাসছে দেখো। তবে চলো বানিয়েছে তো, চেষ্টা তো করেছে জীবনে, না চেষ্টা না, আমার বর রুটি বেলতে পারে না, কিন্তু একটা সময় আমাকে বানিয়ে খাইয়েছে অনেক দিনে, 10 দিন না। এই রুটিগুলো কি খারাপ বেলেছি? বেলার খারাপের কথা বলে নিতে হবে, গুটি গোল হয়নি, গোল হয়েছে। হ্যাঁ আমি একবারও খারাপে বললাম? অন্তকাল খাবেন কেন? তরকারি খাবি তো খা, নালে রেখে দে। হসপিটালে আমি ছিলাম, মঙ্গলবার ভর্তি হয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার বাড়ি এসেছিলাম নাকি, গেছিলাম দিয়ে আমার 5-6 দিন আমাকে রান্না করে খাইছিল। 11 দিন ছেলের আমার আতুর উঠেছিল,
মা 11 দিনে তুলে দিয়েছিল একা ঘর বলে, দিয়ে ওই 11 দিন থেকে টানা করেছি, না আমার শরীরে রেস্ট হয়েছে, না ঘরে একটা মানুষ ছিল যে আমাকে করে খাইয়েছে। 11 দিনে আতুর তুলেই বাজারে গেছি ছেলেকে কাপড়ের দোলনায় শুয়ে, বাজার নিয়ে এসেছি, রান্না করেছি, তখন তো ছিল উনান। এখনকার দিনে একটুতেই মেয়ে বউরা কোনো কাজ করতে পারে না, চায় না, শরীরে কষ্ট বলে বাচ্চা বাচ্চা। আমরাও মানুষ করেছি, পরিস্থিতি না, তাদের হয়তো অর্থ আছে তাই তারা বোঝে না, যখন অর্থ থাকে না একটা গরিব ঘরেও কিন্তু বাচ্চা মানুষ হয়, তারাও সুস্থ স্বাভাবিকভাবে মানুষ হয়। তো পরিস্থিতি সব কিছু শিখায় আর সব কিছু করতে বাধ্য করে। তো চলো আজকে ভিডিও এই অবধি রইলো, সব ভালো থেকো সুস্থ থেকো। তবে আমি ভালো নেই, আমার এইখানে ফুলে এরম এরকম টিউমারের মতো ফুলে উঠেছে, অসহ্য ব্যথা করছে। টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো।